আচ্ছা, আজকে 5-এর সাধারণ বিজ্ঞানের ক্লাস শুরু হলো। আগের দিন আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা 5-এর ক্লাসের মাটির তলার মাটি এই থেকে শুরু করে মাটি দেখা, অর্থাৎ আমরা মাটির দলা নিয়ে গ্লাসে ফেলে সেই তার পরিবর্তন বা কেন এমন ঘটলো সেইগুলো তোমরা খাতায় লিখেছ। কারণ খাতায় বইয়ে তোমাদের ওই কলামগুলো করা আছে। এছাড়া তোমরা দেখেছ যে মাটির মধ্যে পাতার গুঁড়ো ছিল, ফুলের পাপড়ির টুকরো ছিল, আরও অনেক কিছু ছিল, যেগুলো কি দিয়ে দেখা গেছে, একটা আতস কাঁচ দিয়ে, বাংলায় যেটা আতস কাঁচ বলা হয়, ইংরেজিতে লেন্স, সেই আতস কাঁচ দিয়ে শুকনো মাটি দেখলে সেই মাটির মধ্যে পরীক্ষা করে এই জিনিসগুলো, যেগুলো খালি চোখে দেখায় না, এমন অনেক জিনিসও দেখা যাবে। আজকে আমরা যেখান থেকে পড়াটা শুরু করছি সেটা হলো মাটি দিয়ে পাকা বাড়ি। মাটি দিয়ে আমাদের মাটি দিয়ে যে পাকা বাড়িগুলি তৈরি করা হয় সেই নিয়ে কিছু কথা আমরা এখানে শুরু করছি পড়ার মাধ্যমে। এইটা কি দেখো, এখানে লিখেছে যে তুমি একটা শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলে, এই মাটির মধ্যে তুমি আরেকজন যে মাটি এনেছে সেই মাটির সাথে কিছু তফাৎ বা পার্থক্য দেখতে পাচ্ছ। অর্থাৎ সে মাটিটাকে হয়তো কেন সেই মাটিটাকে খানিকটা গুঁড়ো করে মিহি করে এনেছে, তুমি মাটিটাকে শুধুই নিয়ে এসছো, তুমি মাটিতে গুঁড়ো বা মিহি করোনি। এখন এই মিহি করা বা গুঁড়ো করা কী দিয়ে যেতে পারে? মুগুর দিয়ে বা হামান দিস্তে দিয়ে বড় বড় মাটির টুকরোকে গুঁড়ো করা যায়, যেটা ময়দার মতো হয়ে গেছে, যেখানে আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না। এইগুলোই হলো কাদার কণা বা মাটির কণা। এই কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু একটু জল থাকে, বাতাস থাকে। জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়। জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়। ভাঙা তখন খুব কঠিন হয়ে পড়ে এবং গুঁড়ো করে জল দিলেই আবার আঠার মতো হয়, যেন একদম সিমেন্ট, যা দিয়ে এখন বাড়ি তৈরি হয়। তাহলে তো আর লোকে সিমেন্ট কিনবে না, মাটি দিয়েই পাকা বাড়ি গাঁথবে। আগে কিন্তু তাই করত, কিন্তু ওই রকম কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়েই ইট গাঁথত। এখনো তেমন বাড়ি কিছু হয়তো তুমি পেলেও পেতে পারো, তবে ওই ধরনের বাড়ি একতলাই হতো, তার বেশি বড় করা যেত না, ভেঙে পড়ার সম্ভাবনা থাকে বলে। তখন কিন্তু সিমেন্ট পাওয়া যেত না। এই সিমেন্ট পাওয়া গেছে, সিমেন্টের প্রথম এর কাজ শুরু হয়েছে প্রায় 200 বছর আগে, কিন্তু এদেশে শুরু হয়েছে, আমাদের দেশে সিমেন্ট শুরু হয়েছে বেশি দিন না, প্রায় 120 বছর আগে। আর ব্যাপক হারে এই যে বাড়ি করার কথা বলছি বা সব কিছুর ক্ষেত্রেই যে সিমেন্টের ব্যবহার, সেটা শুরু হয়েছে মাত্র 70-80 বছর আগে। তাহলে এবারে আমরা মাটির মধ্যে কয়েকটা ভাগে, মাটির যে ভাগ, সেই ভাগগুলোর মধ্যে একটু আসি, যেখানে কি দেখা যাবে, যেখানে দেখা যাবে যে বেশিরভাগ
হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি, অর্থাৎ এখানে মাটির কণাগুলো বেশ বড় বড়, খালি চোখেই বোঝা যাচ্ছে। এবং যখন মাটির কণার মধ্যে মাটির কণার সাথে আরও অন্য কণা, যে বড় বড় কণা যুক্ত থাকবে, বিশেষ করে এঁটেল মাটি যেটা বলছি, কাদার ভাগ বা বেশি যেখানে, সেই মাটির মধ্যে যদি কিছু বালু কণা মিশে থাকে সেটাকে বলা হবে বেলে মাটি। তাহলে এঁটে মাটি হলো, বেলে মাটি হলো। আর একটা মাটি আমরা পাবো, সেটা হচ্ছে দোআঁশ মাটি, যে মাটিতে বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান থাকে, যার জন্যে বেশ দোআঁশ মাটি চাষের পক্ষে উপযোগী। আমরা সাধারণভাবে আমাদের সব জায়গাতেই এই দোআঁশ মাটি দেখি, কারণ সেখানে সবসময় কিছু না কিছু জৈব পদার্থ মিশে থাকে। জৈব পদার্থ আর মাটির সাথে নানা অস্বাভাবিক উপাদানও থাকে। এই অস্বাভাবিক উপাদানের মধ্যে কি পড়ছে? অস্বাভাবিক উপাদানের মধ্যে পড়ছে যেটা ধরো মাটির সাথে কোনো অবস্থাতেই মিশবে না, মাটির সাথে কোনো অবস্থাতেই মিশে যায় না। যেমন একটা পলিথিনের কুচি বা অ্যালুমিনিয়ামের কুচি বা তোমার পেনের রিফিল বা পেনের শীষ, পেন্সিলের শীষ, এই সবগুলো আতশ কাচ দিয়ে দেখলে সহজেই পৃথক করতে পারবি, মাটির মধ্যে থাকে, কিন্তু এরা মাটির সাথে মিশে যেতে পারে না। অন্য জৈব পদার্থগুলো যেমন গাছপালার পাতা কিংবা ধরো আরও যে সমস্ত রয়েছে সেইগুলো, গোবর, পচা পাতার কুচি, এইগুলো কিন্তু মিশে যেতে পারে বা মিশে যায়। কিন্তু ওই যে বললাম পলিথিনের টুকরো বা তোমার পেন্সিলের শীট বা তো কিছু পেন্সিলের রিফিলের টুকরো, এইগুলো কিন্তু চট করে মাটির সাথে মিশবে না। এই যে মাটিগুলো, এই মাটিগুলোকে এখন তুমি যদি জলে গুলে রাখো, তাহলে দেখবে এগুলো মাটি জলে মিশে যাচ্ছে না, থিতিয়ে পড়ছে। বা এটাকে এর আগে তুমি তোমার ফিল্টার পেপারের কথা বলেছিলাম, স্যার যে ফিল্টার পেপার এনে এদের পৃথক করেছিল, সেই ফিল্টার পেপার এনে যদি ঢালা যায় তখন এদের পৃথক করা সম্ভব হবে। কথা বুঝতে পেরেছ? সুতরাং আমরা পরীক্ষা করে ওই মাটির উপাদান বিষয়ে আমরা একটা চার্টের মধ্যে লিখতে পারি। সেখানে তোমার বইয়ে দেখো, এটা হচ্ছে 22 পাতায়, বইয়ে 22 পাতায় দেখো যে চার্টের মধ্যে দেওয়া রয়েছে যে তোমার বাড়ির কাছাকাছি কোনো একটা অঞ্চলের শুকনো মাটি নাও, সেই শুকনো মাটি পরীক্ষা করে ওই মাটির উপাদানগুলি একটু সবিস্তারে লেখো। এই উপাদানগুলি সবিস্তারে লেখো মানে কি? ওখানে ওটা কী ধরনের মাটি, বেলে মাটি না এঁটেল মাটি, দোআঁশ মাটি, এই ব্যাপারগুলো লিখবে। আর কি লিখবে? তুমি যদি মাটিটাকে গুঁড়ো করে থাকো, তাহলে কি দিয়ে গুঁড়ো করেছো, তার মধ্যে স্বাভাবিক উপাদান কোনগুলো, অস্বাভাবিক উপাদান কোনগুলো, এই সম্পর্কেও তুমি যাবতীয় তথ্য তোমার ঠিকানা সহ সেই চার্টের মধ্যে লিখবে। কারণ সেই চার্টের মধ্যে লেখার কথা এখানে বলা আছে। এবারে যেটা বলা আছে এখানে দেখো যে মাটি ও জলের বোঝাপড়া, এই পাতাতেই আছে মাটি ও জলের বোঝাপড়া। এই মাটি ও জলের বোঝাপড়ার মধ্যে একটা কথা এখানে লেখা রয়েছে। দেখো যে স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তা থেকে একটা পলিথিনের কৌটো বার করলেন, তার মুখটা খোলা, কৌটার পেছন দিকটা দেখলেন বা দেখালেন, কি দেখালেন? যে সেখানে অনেকগুলো ফুটো আছে। এবার সেই ফুটোটা ফিল্টার পেপার কি একটু বলে দিই।
ফিল্টার পেপার হচ্ছে এমন এক ধরনের কাগজ যা তুমি দিয়ে কোনো পৃথকীকরণ করতে পারবে। কী করতে পারবে? ধরো তুমি মাটিকে জলে গুলে নিয়েছো, গোলা মাটিটাকে এখন যদি গ্লাসের মধ্যে ফিল্টার পেপার লাগিয়ে ওই মাটির মিশ্রিত জলটাকে যদি তুমি ফিল্টার পেপার দিয়ে ঢালো, তাহলে কি দেখতে পাবে? যে ফিল্টার পেপারের মাটির কণাগুলি আটকে যাবে এবং তারপর থেকে পরিশ্রুত জল ফিল্টার পেপার দিয়ে গ্লাসে বা যে পাত্রে তুমি চাও সেই পাত্রে জমা করতে পারো। এই যে পৃথকীকরণ পদ্ধতি যে কাগজের মাধ্যমে করা হয়ে থাকে তাকে বলা হয় ফিল্টার পেপার। এবার কি বললেন স্যার? স্যার বললেন যে সমীর, এর ওপরে অর্থাৎ ওই যে কৌটোটা বসানো হয়েছে, যে কৌটোটার উপর দিয়ে জল ঢালো, দেখবে কি হবে? দেখবে যে মাটিটা খানিকটা জল দেওয়ার পরে মাটিটা ভিজবে, আর খানিকটা জল ফিল্টার পেপার চুইয়ে নিচে পড়ে যাবে, অর্থাৎ মাটি গ্লাসের মধ্যে পড়বে। স্যার আরও দুটো কৌটো যদি তোমাকে দেন বা তুমি যদি পাও, সেইটা কি করবে? সেই কৌটো দুটো নিয়ে তাতেও জল ঢালবে, আরও দুটো কৌটো দুটো ফিল্টার পেপার দিয়ে সেই কৌটোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিয়ে তারপর নিজেদের আনা মাটি 1 কাপ ঢেলে, এবার তার মধ্যে জল ঢেলে তারপর কি হলো সেটা তোমাকে লিখতে হবে পরিবর্তনগুলো, অর্থাৎ কোনগুলো পৃথক হচ্ছে, কীভাবে কতটা জল জমা হচ্ছে, সেই মাটির যে কণাগুলো পাওয়া যাচ্ছে সেই কণাগুলোর মধ্যে কী ধরনের কণা রয়েছে, বালি রয়েছে কিনা, বড় কণা আছে কিনা, পলিথিনের টুকরো আছে কিনা, কাঁচের টুকরো বা ওই ধরনের কোনো যেগুলো মাটির সাথে মিশে যায় না এরকম কিছু পেনের শীষ বা রিফিলের টুকরো আছে কিনা তা তুমি পৃথক করতে পারবে। স্যার বললেন যে এবার দেখো তো যে কোন কৌটো থেকে জল আগে পড়া শুরু হয়েছে এবং কোন কৌটো থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে। এই অবজারভেশন মানে এই পর্যবেক্ষণগুলো তোমায় করতে হবে। করার পরে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে যে তুমি কীভাবে এই পরীক্ষাটা করলে এবং তার থেকে কী সিদ্ধান্ত হলো। তারপর সেটা যেই দেখার পরে সেটাকে তুমি খাতায় লিপিবদ্ধ করবে। এখানে দেখো তোমার পরের পাতা 39 পাতায় বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটা চার্ট দেওয়া রয়েছে। কারণ জল নষ্ট করা, তারপরে চ্যাপ্টারেই লেখা রয়েছে জল নষ্ট করা ঠিক নয়, কারণ এই জল হচ্ছে খুব প্রয়োজনীয়। এই জল মাটির নিচের যে জল বা আমাদের জলাশয়ের যে জল, সেই জল বিশেষ করে মাটির নিচের জল আমাদের শেষ হয়ে যাবে একদিন। তখন আমাদের জলের ভীষণ কষ্ট আমরা পেতে পারি। তাই জন্যে এখন থেকে আমাদের জল ব্যবহারে একটু সীমাবদ্ধতা বা জল নষ্টের প্রতি আমাদের নজর দিতে হবে। এই নজর দিতে গিয়ে অন্তরা আর সুজনের যে পরীক্ষা নিরীক্ষা আছে, তাদের যে পর্যবেক্ষণ আছে তা বইয়ের পাতায় লেখা রয়েছে। সেই বিষয়টা তোমরা একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে জল নষ্ট হয় বা সেই জল নষ্টের একটা নষ্টের কথা আমরা বুঝতেও পারি না বা খেয়ালও করি না। সেটা কীরকম দেখাচ্ছে যে অন্তরা সুজন পাম্প করে জল খাচ্ছে, ওরা সমবয়সী, ভাবলো যে ওরা কতটা জল খাচ্ছে আর কতটা জল ফেলছে সেইটা মাপলে সেই সম্পর্কে তারা বুঝতে পারবে যে 10 ঢোক জল ফেলে হয়তো 1 বালতি জল নষ্ট হচ্ছে। এই যে ঘটনাটা, অর্থাৎ সুজন গুনল ছেলেটা 10 ঢোক জল খেলো আর অন্তরা তুই কালকে একটা গ্লাস নিয়ে আসবি, আমি এই 10 বার পাম্প করে জল তুলব, কত গ্লাস হবে তাই দেখব।
তাহলে তুই 10 ঢোক জল খাবি আর কত গ্লাস হয় তা দেখলে বুঝে যাবে যে কত 10 ঢোক জলের জন্য কত গ্লাস নষ্ট হলো, কত গ্লাস জল খাওয়া নষ্ট হলো। বা দেখা যাবে যে 1 গ্লাস জল হয়তো খেয়েছ, 9 গ্লাস জল নষ্ট হয়েছে। বুঝে যাবে যে ওভাবে জল খেলে জল নষ্ট হয়। স্কুলে ওরা সেসব কথা বললো, স্যারও বললেন যে তাহলে বেশ, তো এইভাবে তোমরা জল মাপতে পারো, কিভাবে জল কতটা নষ্ট হচ্ছে সেই একটা চার্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে। 10 বার পাম্প করে কতবার জল উঠছে, কত গ্লাস জল 10 ঢোক পান করো, বা কতটা জল নষ্ট হয়েছে, তোলা জলের কত ভগ্নাংশ জল নষ্ট হচ্ছে, সে সম্পর্কে একটা তোমরা চার্ট তৈরি করতে পারো। আজকে এই অবধি তোমাদের পড়া। পরের ভিডিও আমরা আবার পরের দিন দেখব। এইবারে এই তোমাদের যে শুক্রবার যে সেকেন্ড স্লট, শুক্রবার তোমাদের আমি বলে দিচ্ছি, শুক্রবার গ্রুপে স্লট 3 4টে থেকে 4:30 যে গুগল মিটের ক্লাস থাকবে, সেখানে তোমাদের গুগল মিটের ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমরা এই বিষয়ে তোমাদের প্রশ্ন আমাকে করবে।